আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। শুরুতে আমি একটু রিকোয়েস্ট করব যে আজকের লাইভ ক্লাসে যে আমি কথা বলছি, আমার কথা সুস্পষ্ট কিনা, সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, শুরুতে একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আহ, যা হোক, আজকে বয়েস নিয়ে আর কাজ করার সুযোগ নেই, আমরা ক্লাস শুরু করব। আসলেই দেখা যাচ্ছে টেকনিক্যাল বিষয়গুলি সেটিংসে একটু পার্থক্য হয়ে গেলে অনেকটাই চেঞ্জ চলে আসে। হুম। আর আমিও ব্যক্তিগতভাবেও যেহেতু প্রযুক্তির ব্যাপারে এতটা দক্ষ না, যার কারণে হয়তো এর সমস্যাগুলো একদম ফাইনালি মানে সমাধান করাও অনেক সময় কঠিন হয়ে যায়। হ্যাঁ। তো যা হোক, আমরা আজকে কথা বাড়াবো না, কারণ আমাদের অনেক অনেক আলোচনা রয়েছে। তো আজকে কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি। আমরা মোটামুটি বেসিক অনেক আলোচনাই কমপ্লিট করেছি। ক্রমিক সমানুপাত কথা বলেছি। ওকে, না না, ক্রমিক সমানুপাত কথা বলিনি। আমরা আজকে ক্রমিক সমানুপাত থেকে আলোচনাটা শুরু করি, তারপরে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে যে টপিকগুলো আলোচনা বাকি রয়েছে সেগুলি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ওকে, এখন ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমাদের যদি ধরেন এ বি সি এরকম একটা অনুপাত থাকলো, আমি যদি ব্যাপারটাকে আরেকটু বলি যে এরকম একটি অনুপাত থাকলো। এই অনুপাতটার ক্ষেত্রে যদি এই অনুপাতটাকে আমি দুটো পোর্শনে ভাগ করি, তার আগে আমি একটু বলে রাখি, যদি এরকম তিনটা অনুপাত থাকে, এটিকে প্রথম রাশি যদি বলি, এটিকে আমরা দ্বিতীয় রাশি বলবো, এটিকে আমরা তৃতীয় রাশি বলবো। রাইট? এখন আমাদের যে ব্যাপারটা, কখন আমরা বুঝবো যে এই অনুপাতটা ক্রমিক সমানুপাত, দেখেন এখানে বোঝার একটা প্যাটার্ন হচ্ছে, এটা গুণিতক আকারে দেখেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে, আপনি যে প্রথম পদটা আছে, এই প্রথম পদটা এবং তৃতীয় যে পদটা আছে, এটা আপনি গুণ করবেন। গুণ করার পর আপনার দ্বিতীয় যে পদটা রয়েছে, এটাকে বর্গ করবেন। বর্গ করার পর যদি দেখেন এই দুটো সমান হয়, আমি আবারও বলছি, যদি দেখেন এই দুটো সমান হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি হচ্ছে ক্রমিক সমানুপাত। যেমন আমরা প্রথম রাশি যদি আমি 3 বসাই, তারপরে যদি 12 বসাই, এদিকে যদি 6 বর্গ করি, তাহলে আমাদের যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 3 12 36 সমান 36। আসলে এই অনুপাতটা কখন আমরা এভাবে লিখি, যখন দুটি অনুপাত, ক্রমিক সমানুপাত আইডিয়াটাই হচ্ছে আমাদের দুটি অনুপাত থাকতে হবে। আমি আবারও বলছি যে সমানুপাত আইডিয়াটা হচ্ছে আমাদের দুটি অনুপাত থাকতে হবে। রাইট? অর্থাৎ দুটি অনুপাত যদি সমান হয় তখন আমরা তাকে সমানুপাত বলি। আমরা গত ক্লাসে এই বিষয়টা জেনেছি। আর ক্রমিক সমানুপাতের বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমি যদি এই অনুপাতটাকে এভাবে লিখি 3:6 সমান, এটিকে বর্গ করা মানে কি ডাবল করা, আবার যদি 6 × 12
এই দুটো অনুপাত যদি আমি কাটি তাহলে 1:2, এখানে 1:2। তার মানে এই যে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটা মূলত একই রাশি, যাকে শর্টকাটে আপনি ঠিক এভাবে লিখতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত, যে প্রথমত ক্রমিক, আবার দ্বিতীয়ত হচ্ছে সমানুপাত। অর্থাৎ আপনি কি এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এইভাবে আপনি একটানা লিখে ফেলতে পারতেছেন। আবার এটা টেস্ট করতে পারতেছেন যে প্রথম আর তৃতীয় অনুপাতটা গুণ করার পর যদি তৃতীয়টা বর্গমূলের সমান হয়। কথাটা ক্লিয়ার? এখন ধরে নিচ্ছি আমি যদি এটাকে চিন্তা করি যে এ অনুপাত বি, তাহলে আমি লিখতে পারি বি অনুপাত সি। আমরা যদি ক্রমিক সমানুপাত দাবি করি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি বি বাই সি। এখন আমি যদি আড়াআড়ি ভাবে গুণ করি, আড়াআড়ি গুণ করলে তাহলে আমার কি হবে, বি স্কোয়ার সমান এসি। তার মানে এখানে আপনি বি সমান √AC-ও লিখতে পারেন। ওকে, আমি এই কথাটা কেন বলতেছি, কারণ আমাদের এই রিলেটেড প্রবলেমস রয়েছে যেগুলি আমাদের সমাধান করতে হবে। কথাটা ক্লিয়ার? এবার একটু লক্ষ্য করেন, এই যে যদি আমি যদি এখানে একটু ডিটেলস বলি, লক্ষ্য করুন, এই যে আপনি যে দ্বিতীয় যে রাশিটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় রাশিটা হচ্ছে এই দুটো তো প্রান্তীয়, প্রথম এবং দ্বিতীয় রাশি, আর এটিকে আমরা বলবো মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। আমি আপনার মনে রাখতে বলবো যে যখন ক্রমিক সমানুপাতের আইডিয়াটা আসবে, তখন আমাদের যে দ্বিতীয় যে রাশিটা থাকবে, এর আরেকটি নাম হচ্ছে মধ্য সমানুপাতি। অর্থাৎ মধ্য সমানুপাতি আইডিয়াটা যখনই আসবে, তখন আপনি বুঝবেন যে এটি ক্রমিক সমানুপাত যাচ্ছে। তার মানে মধ্য সমানুপাতি মানে এখানে যদি আমি বি সমান √AC লিখি, তাহলে এটি হচ্ছে ঠিক দ্বিতীয় রাশিটা, যেটা হচ্ছে মধ্য সমানুপাতি। তারপরে এটি হচ্ছে আমার প্রথম রাশি, আর এটি হচ্ছে আমার তৃতীয় রাশি, রাইট? তার মানে এই দুটি গুণের বর্গমূল হচ্ছে বি। অর্থাৎ আপনি মাঝখানেরটা পাবেন যদি দুই পাশেরটা গুণ করে বর্গমূল করেন। ওকে, এই আইডিয়াটা আমাদের দরকার হবে। ওকে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, এখানে লক্ষ্য করুন যে আমরা যদি বইয়ের সমস্যাগুলিতে যাই, তাহলে দেখা যাবে আপনারা যদি সরাসরি 31 নম্বর সমস্যাটি দেখেন, 31 নম্বর, অথবা দেখা যাচ্ছে যে এখানে 30 নম্বর সমস্যাটা আপনারা পারবেন, যে বলা হচ্ছে একটি ক্রমিক সমানুপাতির প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 6 ও 24 মধ্য সমানুপাতি নির্ণয় করুন। এটা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সমস্যাটি নেওয়া হয়েছে। তার মানে আপনি প্রথম এবং তৃতীয় রাশি গুণ করবেন, করে বর্গমূল করবেন, ইটস ওকে, বেশ আমাদের বের হয়ে যাবে। ওকে, এবার আমাদের তার পরের সমস্যাটি যদি আমরা লক্ষ্য করি, এটি বেশ গুরুত্বপূর্ণ একটি সমস্যা, 31 নাম্বার। 31 নম্বর সমস্যাটিতে এখানে বলা হচ্ছে টিপুর বোনের বয়স। আমি আবারও বলছি, টিপুর বোনের বয়স টিপুর ও তার পিতার বয়সের মধ্য সমানুপাতি। দেখেন এখানে টিপু এবং তার পিতা,
এই দুজনের মধ্য সমানুপাতি। তার মানে একটা যদি এ হয় আর একটা সি হয়, তাহলে মধ্য সমানুপাতি যে হবে সেটিই কিন্তু তার বোন হবে, রাইট? কারণ আমরা বলেছি যে মধ্য সমানুপাতি আইডিয়াটা হচ্ছে বি। তার মানে এই অঙ্কে বলা হচ্ছে টিপুর বোনের বয়স টিপুর ও তার পিতার বয়সের মধ্য সমানুপাতি। টিপু ও তার পিতার বয়সের মধ্য সমানুপাতি। এখন প্রশ্নে চাচ্ছে যে তার বোনের বয়সটা কত। এখন টিপুর বয়স দেওয়া আছে এখানে, সরাসরি দেওয়া আছে 12, এবং তার পিতার বয়স এখানে আমাদের দেওয়া আছে কত, 48। ওকে, এখন আমার তার বোনের বয়সটা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটা করব, সরাসরি বিয়ের মান বের করতে হবে। বিয়ের মান বের করা মানে হচ্ছে 12 ইন্টু কে 48। এখানে আপনি 576, সুতরাং এখানে 24 লিখতে পারেন। তবে এইভাবে না লিখে আপনি আরেকটা ভাবে এটা ভাঙিয়ে লিখতে পারেন। সেটি হচ্ছে, ধরেন এখানে 3 4 12, 3 4 12, 4 12 48। এটা আরেকটু ভাঙিয়ে নিতে পারেন। দেখেন 4 এখানেও আছে, এটা 4 বর্গ, এখানে 3, 3 4 12। এই ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা হয় তাহলে তো এখানে মূলত হচ্ছে আমাদের কত, 3 4 12। ওকে, 4 12 আমাদের 48। ওকে, লক্ষ্য করেন আপনি চাইলে এটাকে আবার ভাঙিয়ে নিতে পারেন। এটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। যেমন 3 স্কোয়ার হচ্ছে 4কে আপনি 2 স্কোয়ার বানিয়ে নিলেন, তাহলে যারা বর্গমূল নির্ণয়ে সমস্যা আছে তাদের জন্য সহজ হবে। যে এখানে 4 আসলো, রুট ওভার এটা কাটা, এই রুট ওভার এটা কাটা, 3, আবার হচ্ছে এটা এটা কাটা, অর্থাৎ যে কটার উপর রুট ওভার থাকবে এটা এটা কাটা যাবে। তার মানে কাটা গেলে আর রুট ওভার তো আপনার থাকলো না। তার মানে 3 4 12, 12 দুগুণে 24। আপনি এইভাবেও চাইলে বের করে নিতে পারেন, তবে এটা যেহেতু আমি প্রথম দিনই আপনাদের মুখস্থের জন্য বলেছিলাম, সো দেখা যাচ্ছে যে আপনারা এটা মুখস্থই রাখবেন, সেটাই ভালো। ওকে, এবার আশা করি এই অঙ্কটা পারবেন। হ্যাঁ, এই অঙ্কটা পারবেন। এবার নেক্সট বলেন এই অঙ্কটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, প্লিজ একটু দ্রুত এই ব্যাপারে একটু কমেন্টে জানান যে সমস্যা আছে কিনা। দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এরপর কি বিষয়ে ক্লাস হবে এই ব্যাপারে আমার যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা আপনারা দেখে নেবেন। ওখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ে ক্লাস হবে। ওকে, অর্থাৎ আমি সবকটা টপিক টাচ দিয়ে যাচ্ছি, এখানে অনেক বিষয় না পড়ালেও চলে। আমাদের আজকে ওকে, আমি যতটুকু সম্ভব হয় বাছাই করে পড়াবো আপনাদের। ওকে, আপনারা বলেন তো 114 থেকে 114 থেকে আমার মনে হয় এগুলি পারবেন, এগুলি থাক, আমি সরাসরি 118 থেকে শুরু করি। হ্যাঁ, 100 জাকারিয়া মুরাদ স্যার জেনে নিন 70-এর লঘু ও গুরু বিষয়টি বুঝিয়ে দেবেন। এগুলি তো ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশনটা আপনারা জানেন যে লঘু অনুপাতের বিষয়টা হচ্ছে যে পূর্ব রাশিটা ছোট থাকবে, নামকরণটা হবে মূলত প্রথম রাশির উপর ডিপেন্ড করে। যদি এটি ছোট হয়, ছোট মানেই হচ্ছে লঘু, আর এখানে প্রথমটা বড় থাকার মানে এটা হচ্ছে গুরু অনুপাত। এই হচ্ছে মূলত ডেফিনেশনটা। এগুলি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এগুলি আপনারা পারবেন। হ্যাঁ, আজকের চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে যেগুলি নিয়ে আমার মনে হয় যে আমার কথা বলা উচিত।
এই হচ্ছে অবস্থা, যে আপনার যদি পূর্ব রাশিটা ছোট হয় তাহলে সেটা হচ্ছে কি লঘু অনুপাত। এগুলি কিন্তু সবই সরল অনুপাত। হ্যাঁ, এটা যদি বড় হয় তাহলে এটা হচ্ছে গুরু অনুপাত। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি চলে যাব, আপনার ৭৯-তে। ৭৯ জেনে নিন। ৭৯-তে ১১৮ থেকে আমি আলোচনা করব। লক্ষ্য করুন ১১৮ নম্বর সমস্যাটি দেখুন। ১১৮ নম্বর সমস্যা, ১১৮ নম্বর সমস্যা, ১১৮ নম্বর সমস্যাতে এখানে বলা হচ্ছে যে ক, খ, গ এর বেতনের অনুপাত দেওয়া আছে। ক আছে, খ আছে, গ আছে, এদের বেতনের অনুপাতটা দেওয়া হচ্ছে ৭:৫ অনুপাত হচ্ছে ৩। ওকে, এখন এই জায়গায় বলা হচ্ছে খ, গ অপেক্ষা, এই খ এর কথা বলা হচ্ছে। খ, এই যে গ অপেক্ষা অর্থাৎ এর চেয়ে, এখানে দাবি করতেছে যেটা, যে ২২২ টাকা বেশি। এটার মানে তো আমরা গত ক্লাসে জেনে ফেলেছি যে এটা হচ্ছে ৭ ভাগ, এটা ৫ ভাগ, এটা ৩ ভাগ, টোটাল এখানে হচ্ছে ১৫ ভাগ। টোটাল হচ্ছে আমার কি ১৫ ভাগ। তো এখানে যে বিষয়টা আমাকে বলছে যে এই যে ক্ষয়ের যে পরিমাণটা দেখেন, এখানে এর গয়ের হচ্ছে ৩ ভাগ, এর হচ্ছে ৫ ভাগ। এখন প্রশ্ন বলছে এই যে ৩ ভাগ আর ৫ ভাগের পার্থক্য হচ্ছে ২২২। ২২২, কারণ সেখানে প্রশ্নে দাবি করা হচ্ছে যে ক্ষয়ের পরিমাণটা গ অপেক্ষা ২২২ বেশি। তার মানে কি ৩ ভাগ থেকে ৫ ভাগের পার্থক্য হচ্ছে ২২২। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি স্বাভাবিকভাবে যে কাজটা করবেন যে এটা অনুপাত থেকে বের করলে এক্স দিয়ে নেবেন। যারা নতুন আছেন অথবা দুর্বল আছেন এটা ভালো হয়। তাহলে এটা হচ্ছে 3x। তাহলে এই 3x থেকে 5x গেলে তারা বলতেছে এটা পার্থক্য হচ্ছে ২২২। ২২২ যদি হয় তাহলে আলটিমেট এখানে হচ্ছে 2x। 2x এর এখানে x হবে, 2 দ্বারা যদি কাটেন তাহলে x এর মানটা হবে ১১১। এখন প্রশ্নে যেটা চাইছে যে কয়ের বেতনটা কত। এখন কয়ের বেতনটা আপনাকে বের করতে হবে। এখন কয়ের বেতন তো আমাদের 7x, কয়ের বেতনটা হচ্ছে আমাদের কি 7x। তাহলে x এর মান আমরা এখানে পেয়ে গেছি। তাহলে x এর মান আমরা ১১১ পেয়েছি, তার মানে হচ্ছে ৭৭৭। এটি হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা ঠিক একটু সামনে এগোবো। এখানে এই অঙ্কগুলি কিন্তু আপনি দ্রুত যেভাবে করবেন, মানে আমি আপনাদের একটু বলি যে প্রশ্নে যখন থাকবে তখন দেখা যাচ্ছে আপনি খুব দ্রুত অঙ্কগুলি করে ফেলবেন। এইভাবে দেখবেন কার কার মাঝে পার্থক্যটা আছে, সেটা বিয়োগ করবেন। ধরেন এই দুটোর মাঝে পার্থক্য আছে, তার মানে এটা সরাসরি বিয়োগ করবেন। এখানে হচ্ছে 2x, তাহলে পার্থক্যটা কত ২২২। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে ১১১। এখন চাইছে কি, প্রশ্নে যদি ক না চাইতো, প্রশ্নে কিন্তু গ চাইতে পারতো যে গ এর বেতনটা কত। তাহলে আপনি সরাসরি 3x এর সাথে ১১১ এক্স এর মানটা বসিয়ে আপনি উত্তর লিখতে হতো। কিন্তু আমাদের প্রশ্নটা চাইছে 7x, এই কারণে সেটা হচ্ছে ৭৭৭। এই অঙ্কের সিক্রেট এটি, যার মাঝে পার্থক্য বলা হবে ওর মাঝে আপনি কম্পেয়ার করবেন। ওকে, এবার
আমরা একটু সামনে এগোবো। এখানে অনেক অঙ্কই আছে যেগুলি আপনারা পাবেন। আহ, এখানে 119 নাম্বার, এটা আপনারা পারবেন। এখানে দুধ আর পানির যে অনুপাতটা 5:1 দেওয়া আছে। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, মানে 8 লিটার 5, দুধ আর পানি হচ্ছে 5:1 এত, তাই না? 8 লিটার বেশি মানে এখানে পার্থক্য হচ্ছে 4x। তাহলে 4x যদি হয়, এটার সমান হচ্ছে 8 লিটার, তাহলে x সমান সমান হচ্ছে 8/4, তার মানে কত? 2। এখন চাইছে কি এখানে? এখানে প্রশ্নে চাইছে যে পানির পরিমাণ কত, মানে পানি তো এটা, তার মানে দেখেন, আপনি যদি 5 × x, এটা x ধরা মানে এটা হচ্ছে 5x, আর 1 মানে কি, এটা হচ্ছে x। কথাটা ক্লিয়ার? তার মানে যেহেতু পানি চাইছে, তার মানে সরাসরি x এর মানটা চেয়েছে, তার মানে কি উত্তর সরাসরি 2 হবে। কথাটা ক্লিয়ার? ওকে। এই আপনাদের এখানে কি ভিডিও সমস্যা করতেছে এমন নাকি? প্লিজ, এটা হয়তো আপনাদের যার যার অবস্থান থেকে কিছু সমস্যা হতে পারে, তবে আমার যতটুকু মনে হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক সবকিছুই ঠিকই মনে হচ্ছে। হুম। আমার মনে হয় যে আপনারা একটু নিজেরা নিজেদের সেট আপটা নিয়ে একটু ভাববেন। হয়তো মাঝে মাঝে একটু বাফারিং হতে পারে, কিন্তু যদি আপনারা নিয়মিত কমেন্ট করে যান, তাহলে দেখা যাচ্ছে যে এটা আমার লেকচারে প্রভাব পড়ে। কারণ হচ্ছে যে আমার মনোযোগটা সেদিকে চলে যায়। হ্যাঁ, ওকে, দেখছেন? সবার ওখানেই কিন্তু সমস্যাটা নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখানে একজন বলছেন যে এটা রিপিট করেন। এখানে বিষয়টা এরকম যে দুধ, দুধ আর পানি, এটার অনুপাতটা হচ্ছে 5:1। তাহলে আমি যদি ধরে নেই, তাহলে দুধ হবে 5x আর পানি হবে x। এখন বলছে যে এই যে পানি অপেক্ষা দুধের পার্থক্য হচ্ছে 8 লিটার। আমার যার ভিতর পার্থক্য বলবে তার মাঝে বিয়োগ করব। এটা দুধ আর পানির ভিতর পার্থক্য বলছে, তার মানে এই দুটোর মাঝে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 5x - x সমান সমান 8। সুতরাং এখানে 4x সমান সমান 8। সুতরাং আমার x সমান সমান কত? 2। এখন আমার কাছে চাইছে পানির পরিমাণটা, তাহলে পানির পরিমাণ কি x, তার মানে উত্তর হচ্ছে কত? 2। যদি দুধের পরিমাণটা চাইতো তাহলে আমাদের 5x, তাহলে হতো 5 × 2, অর্থাৎ 10 লিটার। যদি দুধ চাইতো তাহলে উত্তর হতো কত? 10। ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। আমার মনে হয় এখানে আমাদের সময় নষ্ট হবে। আপনাদের সবচেয়ে ভালো হয় যে এই অঙ্কগুলি একটু আপনারা করে নেবেন। হুম। এই অঙ্কগুলি করে নেবেন, আমার মনে হয় না যে এখানে খুব একটা সমস্যা হবে। হুম। সবই একই টাইপের অঙ্ক। হুম। এখানে শুধু 124 নাম্বার অঙ্কটা দেখতে পারেন, যে 124 নাম্বার অঙ্কটা। এই আপনারা একটু ফাইনালি কমেন্ট করেন তো, ভিডিওতে সমস্যাটা কি আসলে আমার এখানে নাকি? মানে আপনারা বারবার কমেন্ট করলে তো এদিকে আসলে পড়ানো যাবে না।
ওকে, এই বিষয়ে আর কমেন্ট করবেন না, হ্যাঁ? যদি সমস্যা হয় তাহলে সবাই কমেন্ট করবেন। ওকে? প্লিজ আপনারাও একটু ওনাদেরকে কমেন্ট করে একটু সাপোর্ট দিয়ে দিবেন। কারণ হচ্ছে এভাবে বারবার কমেন্ট করলে তো আসলে ক্লাস নেওয়ার সমস্যা, হ্যাঁ? ওকে। দেখুন আমাদের আজকে অনেক অঙ্ক করতে হবে। আপনারা একটু, যাদের নেটের সমস্যা তারা একটু নিজেরা একটু ঠিকঠাক করে নেন, হ্যাঁ? ওকে, তাহলে 128 আপনারা পারবেন, হ্যাঁ? 128 পারবেন, এটা নিয়েও আমি কথা বলতেছি না। 125 এটা আপনারা পারবেন। এই পর্যন্ত আপনারা করবেন। আসলে কিছু অঙ্ক দেখা যাচ্ছে আহ, আপনাদের করতে হবে, বাকি আহ, দেখা যাচ্ছে যে যদি না পারেন আমি আপনাদের সাপোর্ট নিয়ে পরে আলাদাভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এবার সরাসরি যদি 126 নম্বর থেকে শুরু করি, 126 নম্বর থেকে, হুম, 126 নম্বর থেকে। ওকে, দেখেন এখানে সরাসরি দেখেন 126 নাম্বার, 126 নাম্বার দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8। যদি এই সংখ্যাগুলো 3:1, 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে? এখন দুটি সংখ্যার যোগফল, হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল হচ্ছে আমার এখানে 8 দেওয়া আছে, এটা দুটি সংখ্যার যোগফল। এখন ওই সংখ্যা দুটো একটা 3 অনুপাত, মানে একটা হচ্ছে 3x দেওয়া, আরেকটা হচ্ছে x দেওয়া, হুম, এই দুটো তথ্য দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই দুটোর গুণফল কত। এই দুটোর গুণফল তো আমাদের নর্মালি 3x, এটি হচ্ছে আমাদের কি গুণফল, হুম, এটা হচ্ছে আমাদের গুণফল। কিন্তু আমাদের তো x এর মানটা আগে বের করে নিতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটা করব, যে এই দুটোর যোগফল আমাদের দেওয়া আছে, এই দুটোর যোগফল হচ্ছে কত? আমাদের 8। তাহলে এই দুটোর যোগফল যদি 8 হয় তাহলে আমরা 8 লিখব। তাহলে এখানে 4x, এখানে 8, তাহলে x এর মানটা হচ্ছে আমাদের কত? 2। ক্লিয়ার? x এর মানটা হচ্ছে আমাদের কত? 2। এবার আমরা কিন্তু এই গুণফলে মানটা বসিয়ে দিতে পারি। 3x এর মান 2, এই x এর মান 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এখন আপনাদের সবসময় একটু মাথায় রাখতে হবে যে এই ক্যালকুলেশনগুলি এত চিন্তা করে করার কিছু না, মানে আপনাকে দ্রুত চিন্তা করতে হবে। ঠিক আছে, আমাদের দুটি সংখ্যার যোগফল যেহেতু 8, এখানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তার মানে এখানে 3x আর x, 4x। তার মানে এই যে সরাসরি যে 4xটা, হ্যাঁ, এটা মুখে মুখে করে ফেলতে হবে, যে এখান থেকে সরাসরি লিখতে হবে 4x। তাহলে 4x সমান সমান হচ্ছে আমার 8, তাহলে x সমান সমান হচ্ছে আমার কত? 2। আবার এদের গুণফল চেয়েছে, তার মানে এটা চেয়েছে, সরাসরি মান বসিয়ে দেন। একটা সময় আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে এখানে এটার মান চাওয়াটা মানে মূলত এটা চাচ্ছে, তার মানে সরাসরি এক্স এর মান বসিয়ে আমরা উত্তর পেয়ে যাব 12। এবার আমার মনে হচ্ছে কিছু অঙ্ক আমি স্টেপ বাই স্টেপ আমি করে যাই। দেখেন 127 নাম্বারটা দেখেন। আমার মনে হয় যে সবার মতামত নিয়ে অঙ্ক করতে গেলেও ঝামেলা হবে, কারণ এখানে অনেক দুর্বলরা আছেন, হ্যাঁ। এটা আমি আমার মতো করেই করে যাই, আপনারা এগোতে থাকেন। প্রয়োজনে ক্লাস একটা বেশি লাগুক, তাতে সমস্যা না, কিন্তু অঙ্কগুলি আমরা সমাধান করে যাই। দেখেন দুটি সংখ্যার অনুপাত, এটা আপনারা পারবেন। দুটি সংখ্যার অনুপাত 3:4 যেহেতু দেওয়া আছে, তার মানে এখানে আপনি যদি হিসাব করেন তাহলে 7x হবে, 3x আর 4x। এটার সমান সমান দেওয়া আছে 420। তার মানে এখানে আপনার সরাসরি x এর মানটা হচ্ছে কত? 60। কথাটা ক্লিয়ার? এখন বলছে বৃহত্তম সংখ্যাটা কত। বৃহত্তম সংখ্যাটা দেখেন, এই যে এই 4x হচ্ছে বৃহত্তম সংখ্যাটা। তাহলে বৃহত্তম সংখ্যাটা যদি হয় তাহলে আপনার এটা কত হবে? 240। ওকে, এই হচ্ছে আমাদের 127 নম্বর অঙ্কটা। এবার দেখেন 128 নাম্বার, 128 নাম্বার এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2। দেখেন দুটি
সংখ্যার অনুপাত 2। 2 এখানে তো একটা সংখ্যা দেওয়া, হ্যাঁ 2 এখানে কি একটা সংখ্যা দেওয়া, তার মানে এখানে দুটি সংখ্যা বলা হচ্ছে, তাহলে আরেকটা হবে আমার 1। এই আমি আবারও বলছি, আমাদের প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 2, কিন্তু 2 তো একটা সংখ্যা, আমাদের আরেকটা সংখ্যা হবে কত, 1। আরেকটা সংখ্যা হবে কত, 1। এটা সবসময় ধরে নেবেন, যদি দুটি সংখ্যা বলা থাকে একটা না দেওয়া থাকে তাহলে ওটা মিনিমাম মানটা আপনি 1 ধরে নেবেন। কথাটা ক্লিয়ার? তাহলে তো এখানে দুটি সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেলাম এবং তাদের পার্থক্য এখানে 15 দেওয়া আছে। এখন দুটি সংখ্যা যদি আমি আগে নিয়ে নেই তাহলে এটা 2x হবে, এটা x হবে। কথাটা ক্লিয়ার? এখন তাদের পার্থক্য দেওয়া আছে এখানে 15, যে এই দুটোর পার্থক্য দেওয়া হচ্ছে কত, 15। তাহলে আমার টু এক্স মাইনাস x সমান সমান 15। সুতরাং আমার x সমান সমান কত আসতেছে, 15 আসতেছে। কথাটা ক্লিয়ার? x সমান সমান কি আসতেছে, 15 আসতেছে। এখন এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে ছোট সংখ্যাটা কত। আলটিমেট ছোট সংখ্যা বলতে আমাদের এই যে এটি কিন্তু আমাদের ছোট সংখ্যা, তার মানে x এর মানটা চাওয়া হচ্ছে, তার মানে আমরা x এর মান কত পেয়েছি, 15 পেয়েছি। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার সামনে আগান। এবার যদি 129 নম্বর অঙ্কটা দেখেন, এখানে y এবং x এর অনুপাত হচ্ছে 3। দেখেন y আর x এর অনুপাত হচ্ছে 3। কথাটা ক্লিয়ার? এখানেও কিন্তু ওই একই সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে y এর মানটা দেওয়া আছে কিন্তু পরে x এর মানটা দেওয়া নেই। তার মানে x এর মানটা দেখেন, এটা হচ্ছে y, যেহেতু y আগে, এই কারণে 3টা যেহেতু দেওয়া আছে এটা আগেরটাই ধরতে হবে। তাহলে x এর মানটা আমার 1 হবে। 1 যদি হয় তাহলে আলটিমেট এখানে যেটা বলা হচ্ছে যে এদের অনুপাত 3, যোগফল হচ্ছে কত, এখানে যোগফল হচ্ছে সরাসরি হচ্ছে এখানে কত, 80। অর্থাৎ এই যে দুটো সংখ্যার যোগফল, হ্যাঁ এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে টোটাল 3 এত 4 ভাগ। ওকে, এখন তারা এই 4 ভাগের মান দিয়েছে কত, 80। ওকে, আপনারা প্রথম ক্লাসে জানেন এখানে 3 ভাগ, এখানে 1 ভাগ। এখন বলা হচ্ছে y এর মানটা কত, তার মানে আমার 3 ভাগের মানটা কত। এখন 4 ভাগের মান যদি 80 হয়, দেখেন 4 ভাগের মান যদি 80 হয় তাহলে 1 ভাগ, মানে আমি যদি স্বাভাবিকভাবে লিখি, এগুলি একসময় আপনারা মুখে মুখে করে ফেলতে পারবেন, যে 4 ভাগের মানটা যদি আমাদের 80 হয় তাহলে আমাদের 1 ভাগের মানটা হবে 80/4। আর এখানে আমার এই যে বড়টার মান চেয়েছে, তার মানে আমার কত মান চেয়েছে, 3 ভাগের মান চেয়েছে, তাহলে 80/4, তাহলে কত, 20, কত আমার 60। এটা তো হচ্ছে আপনি গাণিতিক প্রক্রিয়ায় আপনি সমাধান করলেন, কিন্তু দেখা যাচ্ছে এই আইডিয়াটা কিন্তু আপনি সরাসরি আপনি এই আইডিয়াটা সমাধান করতে পারেন। কারণ হচ্ছে এখানে সরাসরি বলা হচ্ছে যে সংখ্যা দুটির যোগফল হচ্ছে কত, 80। তাহলে এটা হচ্ছে 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত, 20। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 20, আর এই বড় সংখ্যাটা চেয়েছে 3 ভাগ, তার মানে 3×20 60। অর্থাৎ আপনি মুখে মুখে উত্তরটা করে ফেলতে পারেন। আমি আবারও বলছি যে এখানে হচ্ছে কয় ভাগ, 4 ভাগ। 4 ভাগ সমান যদি 80 হয় তাহলে স্বাভাবিকভাবে 1 ভাগ সমান কত, আমার 20। তাহলে চাইছে কি, বড়টা কয় ভাগ, 3 ভাগ, তাহলে 3 ভাগ সমান সমান হচ্ছে আমার 60। ওকে, এটি হচ্ছে আমাদের মূলত দেখেন 130, 131 এগুলি আপনারা পারবেন, তবে এখানে এই বিশেষ করে 131 নম্বরটা যদি হয় একটু খেয়াল করেন, 131 নম্বরটা আপনারা এখানে লিখিত দরকার নেই, কারণ এই ছোট ছোট অঙ্ক লিখিত আসবে না।
এই ছোট ছোট অঙ্ক লিখিত আসবে না, সো এগুলি অহেতুক সময় নষ্ট করার দরকার নেই। আর আমার কাছে মনে হচ্ছে লিখিত কোর্স যখন করাবো তখন আপনাদের লিখিত নিয়ে ডিটেলস কথা বলবো। একই সাথে অনেক সময় দুটো আইডিয়া জেনারেট করতে গেলে আপনাদের সমস্যা হচ্ছে হয়তো কেউ বুঝবেন আবার কেউ বুঝবেন না, কথাটা ক্লিয়ার? সো দেখা যাচ্ছে একই সাথে দুটো মানে করতে গিয়ে তখন কোনো দিকেই হয়তো আপনারা এগোতে পারেন না। তার চেয়ে দ্রুত বেসিকটা ক্লিয়ার করেন, পরবর্তীতে আমি আবার ইনশাল্লাহ আশা আছে যে এখানে রিটেন অংশগুলো নিয়ে আমি আবার রিটেনভাবে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে। তখন আবার প্রিলি নিয়ে কথা বলবো না, তখন শুধু রিটেন নিয়েই কথা বলবো। সো স্টেপ বাই স্টেপ আপনারা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা চাচ্ছি না যে তাড়াহুড়া করতে গিয়ে সব গুলিয়ে ফেলি। ওকে, এবার আসেন আমাদের এই জায়গায় আমরা যদি 131 নম্বর অঙ্কটা দেখি। 131, এখানে দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের, দেখেন এখানে দুটি সংখ্যার বিয়োগফল আছে, কিন্তু এই যে বিয়োগফলটা এটা হচ্ছে যোগফলের তিনের, দেখেন তাদের যোগফলের, এই বিয়োগফলটা হচ্ছে যোগফলের 3/1 কথাটা ক্লিয়ার? 3/1 অংশ সংখ্যা দুটির অনুপাত কি হবে? এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যে এই যে যোগফলের যে বলছে এখানে কিন্তু এর যুক্ত আছে, তার মানে এই যোগফলটা হচ্ছে 3, এর থাকার কারণে এখানে যোগফলটা হচ্ছে 3, মানে এই যে 3/1 অংশ মানে কি, এই এক অংশটা হচ্ছে আমার বিয়োগফল, এক অংশটা কি বিয়োগফল, এই বিয়োগফলটা হচ্ছে যোগফলের 3/1 অংশ, তার মানে 3 ভাগ হচ্ছে কি যোগফল। তারপরে তাহলে যদি আমরা x প্লাস ওয়াই ধরে নিচ্ছি, সংখ্যা দুটি একটা x একটা y, তাহলে এদের যোগফল হচ্ছে আমার 3, যেহেতু যোগফলের 3/1 বলছে তার মানে 3টা হচ্ছে যোগফল, তার 1 হচ্ছে বিয়োগফল, তাহলে আমাদের বিয়োগফলটা হচ্ছে 1। আমি আপনাদের সংখ্যার চ্যাপ্টারে কিন্তু এই ব্যাপারে কথা বলেছিলাম, সংখ্যার চ্যাপ্টারে বলেছিলাম যে আপনারা কিভাবে এক্স এর মানটা বের করবেন, সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম, প্রয়োজনে আপনারা পুরাতন ভিডিওগুলি দেখে নিতে পারেন। যে এখানে এক্স এর মানটা আসবে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করা, তার মানে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করা 4/2, এটা হচ্ছে আমার কত এক্স। আর ওয়াই এর মানটা হবে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করা, তার মানে 3 - 1 2, তাহলে 2/2 1। এখন আমার এই অঙ্কে চেয়েছে কি, এই অঙ্কে চেয়েছে সংখ্যা দুটির অনুপাত কত, তার মানে সংখ্যা দুটির অনুপাত বলতে এক্স আর ওয়াই এর অনুপাত চেয়েছে। তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত, এক্স এর মান আসছে 2 আর ওয়াই এর অনুপাত হচ্ছে 1, তার মানে এটি হচ্ছে আমার উত্তর। কথাটা ক্লিয়ার? ওকে, আর এতক্ষণ যে অঙ্কগুলি করলাম এগুলি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। এখানে আমি আবারও বলছি যে এটার বিয়োগফলটা, মানে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন ক্লাস করবেন আমি কখন কোন অধ্যায় করাই সেটা রুটিন অনুসারে কিন্তু বোঝা যায়। অঙ্কগুলি একবার হলে আপনারা নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, এখানে অনেকেই আছেন যে ম্যাথগুলি করাচ্ছে এগুলি পারবেন, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেক যতটা সম্ভব সর্বোচ্চ টাস্ক করে যাওয়া, এতে করে যারা দুর্বল আছেন তারা হয়তো একটু উপকৃত হবে। ওকে, নচেত আমি অনেক অঙ্কই এখানে 50% অঙ্ক আমি ছেড়ে যেতে পারি। হ্যাঁ, ওকে, এখানে প্রশ্ন বলছে যে বিয়োগফলটা হবে যোগফলের 3/1 অংশ। আমাদের এই যে যোগফলের মানে যদি ধরেন আমরা যদি এখানে বলতাম এটা খ, এটা ক, যে খ হচ্ছে ক এর 3/1, তার মানে ক এর যে সম্পদটা আছে সেটা 3 ভাগ করলে যা, ওই 3 ভাগ থেকে 1 ভাগ নিলে হচ্ছে কার, খর। আমি আবারও বলছি,
যে কয়ের যে সম্পদ আছে, ধরলাম তার সম্পদকে 3 ভাগ করলাম, ওই 3 ভাগ করে 1 ভাগ যা হবে এটা হচ্ছে খড়। এই কথাটা আমরা এভাবে বলবো যে ক্ষয়ের সম্পদ কয়ের 3 ভাগের 1 ভাগ, তার মানে 3 ভাগের 1 ভাগ, তার মানে নিচের যেটা হচ্ছে এটা হচ্ছে ক এর, মানে আমি এটাই বোঝাচ্ছি এর থাকা মানে নিচেরটা হচ্ছে যার সাথে এর আছে তার, আর উপরেরটা হচ্ছে ওই যে যার কথা বলা হচ্ছে। তার মানে বিয়োগফল যোগফলে 3-এর 1 অংশ, তার মানে যোগফলের এর, তার মানে নিচেরটা হচ্ছে যোগফল। কথাটা ক্লিয়ার? এই কারণে একবারে এক্স প্লাস ওয়াই, এই মানে যেহেতু দুটি সংখ্যার কথা বলছে এটা 3, আবার এক্স মাইনাস ওয়াই বিয়োগফল যেহেতু 1, তার মানে আমি বলছি 1। এখন বাকি আপনি সমীকরণ বসিয়ে অঙ্কটা করতে পারেন, কিন্তু আমাদের এতটা দরকার নেই। এটা আপনি সমীকরণ বসিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারেন, কিন্তু আমরা এর আগেই শিখেছিলাম যে এক্স এর মানটা হবে যদি দুটি সংখ্যার যোগফল বিয়োগফল থাকে, তাহলে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে এক্স এর মান আসবে, এই দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ওয়াই এর মানটা আসবে। এখন আমাদের এক্স অনুপাত ওয়াই চেয়েছে, তার মানে কত, এক্স টু ওয়াই হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার আপনারা এখানে 132, 133, হ্যাঁ 133 বলা হচ্ছে 3টা সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 3, 4, 7, এই 3টা সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের গুণফল দেওয়া আছে, গুণফল হচ্ছে 18, 144। ওকে, এখানে চেয়েছে সংখ্যা 3টি কি কি। এখন সংখ্যা 3টি মানে কি, তাহলে একটা সংখ্যা 3x, আরেকটা সংখ্যা 4x, আরেকটা সংখ্যা হচ্ছে 7x। তাহলে এই যে 3x, 4x, 7x এটা গুণ করলে হবে 18, 144। এখন এইভাবে অঙ্ক করতে গেলে কিন্তু আপনার হিউজ টাইম লাগবে। হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ আপনি এভাবে আপনি সমাধান করবেন, এক্স এর মান বের করে এখানে এক্স এর মান বসাবেন, এখানে এক্স এর মান, এখানে এক্স এর মান, অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে এইভাবে আমরা অঙ্কটা সমাধান করব না। হুম, আমরা এইভাবে সমাধান না করে বরঞ্চ অপশনের দিকে যাব, যে ক নম্বর অপশনে কি আছে, খ নম্বর অপশনে কি আছে, গ নম্বর অপশনে এবং ঘ নম্বর অপশনে, এবং আমাদের এই জায়গাটায় 18,144 দেওয়া আছে। এখন ক নম্বর অপশনটা আমরা দেখতে পাচ্ছি 9, 12, 21, 9, 12, 21। কথাটা ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে এই 3টা যে আমরা গুণ করেছিলাম, এটা গুণফলের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কত, 4। তাহলে আপনি যখন গুণ করবেন কিভাবে গুণ করবেন, 9, 12, 21 এভাবে যে আপনি গুণ করবেন, অথবা আপনি গুণ করলে কিভাবে করবেন, 3, 12, 21 এটা এটা আর এটা আগে গুণ করবেন। অর্থাৎ আমরা জানি গুণ করার নিয়ম হচ্ছে একক স্থানের সংখ্যাগুলি আগে গুণ করব, তারপর যা হাতে থাকবো ওটা রেখে দশক স্থানেরটা গুণ করব, এইভাবে আমরা আগাবো। তাহলে আমরা যদি একক স্থানে গুণ করি, 2 একে 2 আর 9 দুগুণে 18। এখন আপনি বসাবেন কি, এই 18 থেকে 8 বসাবেন, এইভাবে আপনি সামনের দিকে বামের দিকে এগোতে থাকবেন। এখন আমাদের একক স্থানে এখানে যেটাই রেজাল্ট আসুক সেটা 8 আসবে, সেটা কত আসবে, 8 আসবে। বাট আমাদের এখানে একক স্থানে যে রেজাল্টটা আসার কথা সেটা 4 আসার কথা, তার মানে অপশন ক কিন্তু আপনার হচ্ছে না। ওকে, এরপর আপনি যদি খ নম্বর অপশনে যান, এখানে 15, 20, 25 আছে, 15, 20, 25 আছে, এটা শূন্য হবে কিভাবে, 5, 0, 0, 0, 5, 0, কিন্তু আমার একক স্থানে হচ্ছে কত, 4। একইভাবে গ নম্বর অপশনে যদি যান, সেখানে আছে 18, 24, 42, 18, 24, 42, দেখেন একক স্থানে 4 দুগুণে 8, 8 8 64। তাহলে এই যে 64 4 বসিয়ে তো আপনি অঙ্কটা সমাধান করবেন, একক স্থানে আমার কি আছে, 4 আছে, তার মানে এটি আমাদের উত্তর হবে। ওকে,
তবে এখানে আপনি চাইলে আর একটু ডিটেলস করে ফেলতে পারেন। যখন একটাতে কনফার্ম হবেন তখন চাইলে আপনি ওই জায়গায় গিয়ে ডিটেলস করে ফেলতে পারেন, হয়তো আর কয়েকটা সেকেন্ড সময় বেশি লাগবে। এতে করে আপনার বিষয়টা কনফার্ম হওয়ার সুযোগ থাকবে। কিন্তু বাকি দুটো অপশন কিন্তু এমনিতেই বাদ দিয়ে দিতে পারেন, ওটা না করেই বাদ দিতে পারেন। এইটুকু হলেও তো আপনার টাইম সেভ হলো, সেটিও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আপনারা এই অঙ্কগুলি আপনারা করে নেবেন। হুম, এগুলি বেশ কিছু অঙ্ক আছে, এগুলি করে নেবেন। এখন আসলে এই চ্যাপ্টারে কিন্তু অনেক অনেক অঙ্ক, আমি কয়টা করব সেটি নিয়ে আমি ভাবতেছি। 134 করবেন, 135, 123, 124, এটা তো পিছনে। একটু আগে হলে ভালো হতো। আপাতত আমি সামনে এগোতে থাকি, সময় থাকলে পরে আবার পিছনে আসব। সহজ অঙ্ক সমস্যা নেই, কিন্তু আগে চোখে পড়লে ভালো হতো। 134 আপনারা পারবেন, 135ও পাবেন। তারপরে 136, এটাও পারবেন। 74 বছর 76 বাকি আছে। আমি এখান থেকে মোটামুটি ভাবে সবকটা অঙ্কই সহজ আছে। আমি কি মানে আপনারা যদি কিছু মনে না করেন, যে সরাসরি 144 পর্যন্ত কি আপনাদের কাজ দিতে পারি? 144 পর্যন্ত আমি কি আপনাদের হোমওয়ার্ক দিতে পারি কিনা একটু কমেন্টে জানান। 144 পর্যন্ত অঙ্কগুলি কঠিন না, আপনি একবার যদি দেখেন তাহলেই হয়ে যাবে। একটু বলুন যে এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া যায় কিনা। 141টা, তাই না? ওকে, 141 নাম্বারটা দেখেন। আমাকে এভাবেও একটু হেল্প করলে হবে, যে আমি স্টেপ বাই স্টেপ আগালাম, আপনারা আমাকে একটু কমেন্টে হেল্প করলেন। ওকে, একশত 41, 141 দেখেন, কোনো অনুপাতের উভয় পদের সাথে 1 যোগ করলে, এখন অনুপাতটি 3:4 হবে। উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে। একদম সরাসরি অপশনে চলে যাবেন, ডিটেলস করে দেওয়া আছে, আপনারা ডিটেলস তো বইতে আছে, আপনারা এমনিই পারবেন। সরাসরি অপশনে চলে যাবেন। ক নম্বর অপশনে 2:5 আছে। শর্তটা একটু খেয়াল করেন, যে এখানে ধরেন অনুপাতটা যদি আমি এক্স ওয়াই ধরি, একটা শর্ত হচ্ছে যে এটার সাথে যদি আমি 1 যোগ করি, তাই কিনা, এবং উভয়টার সাথে, অর্থাৎ ওয়াই এর সাথেও যদি 1 যোগ করি, তাহলে আমার রেজাল্টটা গিয়ে দাঁড়াচ্ছে এখানে 3:4। এটা একটা বিষয়, এটা একটা শর্ত। আরেকটা শর্ত, দ্বিতীয় শর্ত দিয়ে, যে এটা থেকে যদি আমি 1 বিয়োগ করি, এখান থেকেও যদি 1 বিয়োগ করি, তাহলে আমার গিয়ে দাঁড়াবে 2:3। এই শর্ত যেহেতু প্রশ্নে থাকবে, আপনাকে লিখতে হবে না, আমি আলোচনার সুবিধার জন্য এটা জাস্ট লিখে নিলাম। হ্যাঁ, তাহলে আপনি শুধু এটা প্রমাণ করে দেখবেন, এখানে যদি 1 যোগ করি 3 হবে, আর এখানে 1 যোগ করলে 6 হবে। তাহলে 3 হবে, আর এখানে 1 যোগ করলে 6 হবে। সো আমাদের এখানে 1:2 হচ্ছে, কিন্তু তারা বলছে এটা 3:4 হওয়ার কথা যদি এর সাথে 1 যোগ করে, কিন্তু আমাদের হচ্ছে কত, 1:2। তার মানে ক বাদ। এবার খতে চলে আসে, খতে যদি চলে আসেন, এখানে একইভাবে 4:9। তাহলে 1 যদি যোগ করি 5, এখানে 1 যোগ করলে কত, 10। তাহলে 5-10-এর ক্ষেত্রে তো আমার 1:2 চলে আসতেছে। এগুলি ছোটখাটো যোগ বিয়োগ মুখোমুখি করে নেবেন আপনারা। তারপর যদি আমি গ নম্বর অপশনে দেখি, গ নম্বর অপশনে 6:11। তাহলে এখানে যদি 1 যোগ করি, এটা 7 হবে, আর এখানে 1 যোগ করলে 12 হবে। এটা তো হবেই না।
এবার ঘ নম্বর অপশনে যদি যাই, দেখেন 5:7, তাহলে এখানে 1 যোগ করলে আমার হবে 6, এখানে 1 যোগ করলে হবে 8। তাহলে কাটাকাটি করলে এখানে 3, তারপরে এখানে 2 দিয়ে যদি কাটেন, তাহলে দেখেন তো এটার সাথে এই প্রথম শর্তটা মিলে কিনা। এবার আপনি এটা প্রথম শর্ত, দ্বিতীয় শর্তটাও আপনি মিলিয়ে দেখেন মিলবে। 5 থেকে 1 যদি বাদ দেন তাহলে হবে 4, আবার দেখেন 7 থেকে 1 যদি বাদ দেন তাহলে হবে 6। তাহলে এখানে 2:3। দেখেন আমার দ্বিতীয় শর্তটাও মিলে যাচ্ছে। ওকে, আমার দ্বিতীয় শর্তটাও কি মিলে যাচ্ছে। বলেন বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান প্লিজ। কত থেকে 144? এটা বলতে আমি ওই করাচ্ছিলাম যে এখান থেকে 144। আমি আসলে আজকে আরো অনেক ম্যাথ রয়েছে, এগুলি একটার পর একটা আমি সমাধান করতে থাকবো। হ্যাঁ, আমাদের সামনে বয়স সম্পর্কিত কিছু সমস্যা আছে, এগুলিও আমরা একটু দেখব। ওকে, তাহলে 144 পর্যন্ত আপনারা দেখবেন। 145 নম্বর অঙ্কটা একটু দেখেন। 145 একটু বেসিক আছে, এই কারণে আমি একটু কথা বলে দেই। 145 বেসিক তো বেশ ইম্পর্টেন্ট একটা বেসিক, এটি আমাদের কাজে লাগবে। হ্যাঁ, দেখেন 145 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যদি দুটি সংখ্যার অনুপাত 4 অনুপাত দেখা যাচ্ছে 3 হয়। আমি আবারও বলছি, 4 অনুপাত যদি 3 হয় তাহলে দেখা যাচ্ছে তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না। আমি আপনাদের একটা কথা বলি, যেমন 12, এটি যদি আমরা 3:4 অনুসারে ভাগ করি তাহলে অথবা আমি যদি 24 নেই, 28 নেই, 28কে যদি আমি 3-4 অনুপাতে ভাগ করি তাহলে যেটা হবে আমরা জানি যে প্রথমত যদি 3 ভাগ নেই তাহলে আমাদের অনুপাতটা যোগ করে ফেলতে হবে কত, 4, 7, তাই না? তাহলে প্রথম 3 ভাগ যদি আমি নেই তাহলে এই 3 ভাগ হবে 7 ভাগের 3 ভাগ, তার মানে 4×7 28, আস্তে আস্তে 12। আবার যদি 4 ভাগ নেই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে 28 7 ভাগের 4 ভাগ, তার মানে 16। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। তবে আমি যে বিষয়টা একটু বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 28 সংখ্যাটা যে অনুপাত থাকবে, এই অনুপাতের যে যোগফলটা আসবে, যে যোগফলটা আসবে, আমি আবারও বলছি যে অনুপাতের যে যোগফলটা আসবে এই যোগফল দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। এই বেসিকটা আপনারা একটু মাথায় রাখবেন, এটা আমরা বয়সের অঙ্কে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি বলছি যে এই যে দেখেন যদি নিঃশেষে বিভাজ্য না হতো 4 দিয়ে 28কে 7 দিয়ে 28কে 4 বার কাটা যেত না। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, এখানে আমি আবারও বলছি দেখুন 28 দিয়ে এই অনুপাত দ্বয়ের যোগফল 7 দিয়ে ভাগ করলে 4×7 28, অথবা 7 দিয়ে 28কে ভাগ করলে 4×7 28, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। এই বেসিকটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এখন লক্ষ্য করুন যে এই জায়গাটায় বলা হচ্ছে যদি দুটি সংখ্যার অনুপাত 4:3 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না। তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে এই যে 4 + 3
এই যে 7, নিচের যে অপশনটাকে এই 7 দ্বারা ভাগ করা যাবে না, ওটি হচ্ছে আমাদের যোগফল হবে না। কারণ আমরা জানি যোগফল যদি হয়, যেমন এখানে এই দুটি সংখ্যার যোগফল 28, দেখেন এই যে 12 আর 16 এই দুটো যোগ করলে 28 হচ্ছে। ওকে, 12 আর 16 দুটি সংখ্যা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে কত 16, এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে আমার 28। এই 28 কি এই অনুপাতের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমার যদি অপশনের কোনো সংখ্যা অনুপাতের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, সেটি আমার যোগফল হতে পারে না। কারণ আমরা জানলাম যে সংখ্যা দুটির যোগফলকে অবশ্যই অনুপাতের যোগফল দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। কথা ক্লিয়ার? এখন এই জায়গায় দেখেন, আমরা দেখতে পাচ্ছি 145 নম্বরে যদি খেয়াল করে দেখেন যে 178কে আমাদের 7 দ্বারা ভাগ করা যাবে না। ওকে, এই কারণে এটি হচ্ছে আমাদের উত্তর, যে এটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু কমেন্টে জানান। এখানে 28 কেমনে হলো বিষয়টা এটা না, আমি 28 ধরে নিয়েছি যে দুটি সংখ্যার যোগফল হিসেবে। হ্যাঁ, ওকে। আমি এর পূর্বেও বলেছি, আবারও বলছি, যারা নিয়মিত ক্লাস করবেন না তারা কিন্তু ক্লাসের মজাটা পাবেন না। হয়তো এক ক্লাস মিস করছেন, পরের ক্লাসে আসছেন, আপনি ক্লাস বুঝবেন না। আর আমার বিশ্বাস যারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করবেন তারা প্রশ্ন করার সুযোগও তাদের কম হবে। কারণ হচ্ছে আপনি আমার প্রত্যেকটা আলোচনায় বুঝবেন, কারণ আমি এমন কোনো আলোচনা করি না যেটা কঠিন হয়। কিন্তু কঠিনটা তো কঠিন অবস্থাটা তৈরি হয় আপনার ব্যক্তিগত কারণে। কারণ দেখা যাচ্ছে আপনি আগের ক্লাসটা করেননি, অথবা এর পূর্বে কোনো ক্লাস মিস করেছেন এই রিলেটেড, ফলে দেখা যাচ্ছে আপনি সহজ আলোচনা, যেটা আমার এই মুহূর্তে করা উচিত না, ওখানে আপনি প্রশ্নটা করছেন। মানে আমার কথা হচ্ছে, আপনি যদি নিয়মিত ক্লাস না করেন তাহলে কিন্তু আপনার দায়ভারটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। কারণ হচ্ছে আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে, অঙ্কের সময় দিতে হবে, দেন আমি এই দায়ভারটা নিতে পারি। সেই ক্ষেত্রে আপনি যতবার প্রশ্ন করেন, আপনার প্রশ্ন দেখে কিন্তু আমি বুঝবো যে আপনি পূর্বের ক্লাসটা করেছেন কি করেন নাই। কারণ আপনি ধরেন পূর্বের ক্লাসটা করেছেন, তাহলে আপনার প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা আমি বুঝবো। কারণ দীর্ঘ অর্ধযুগের অধিক সময় ধরে নিয়মিত ক্লাস নিয়ে আসতেছি, আমি ওই অভিজ্ঞতাটা আমার হয়েছে যে আপনার কোন প্রশ্নটা পূর্বের ক্লাস করার পর আপনি করছেন, আর কোন প্রশ্নটা পূর্বের ক্লাস না করার কারণে আজকে করতেছেন। সো দেখা যাচ্ছে এই সংখ্যাটা অনেক বেশি থাকে অনেক সময়। যারা পূর্বের ক্লাস করেন না, পরের ক্লাসে এসে কনফিউজড হয়ে যান। তবে পূর্বের ক্লাস করেছেন, এখনো বুঝতেছেন না, প্রশ্ন করবেন, কারণ আমি ওই প্রশ্নগুলির জবাব দেব এবং ওগুলি নিয়ে কথা বলবো। ওকে, এবার আপনাদের এখানে অনুপাতের শতকরা নিয়ে আমি একটু কথা বলছি। হুম, এখানে বলা হচ্ছে কাজের যে কাগজের 147 নাম্বারটা দেখেন, 147 নাম্বার অঙ্কটা। 147 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে কাগজের পূর্বমূল্য ও বর্তমান মূল্য হচ্ছে, এটার অনুপাত হচ্ছে 2:3, অর্থাৎ 2:3, এটা পূর্বমূল্য, এটা হচ্ছে বর্তমান মূল্য। এখন বলা হচ্ছে পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এখন এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x, তাহলে বৃদ্ধি পেয়েছে মূলত 3x মাইনাস 2x, আমার কিন্তু x পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কথাটা ক্লিয়ার? x পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন আপনি দেখেন পূর্বের তুলনায় কাগজের মূল্য,
আপনাদের আমরা যখন শতকরা করব তখন এই বিষয়টা জানবো শতকরার ক্ষেত্রে, লাভ ক্ষতির ক্ষেত্রে, যে আমাদের শতকরা কয়েকটা বিষয়ের উপর হয়। ক্রয় মূল্যের উপর শতকরা হবে, কত লাভ হলো অথবা ক্ষতি হলো। যেমন লাভ এবং ক্ষতির হিসাব হলে আপনি এই হিসাবটা ক্রয় মূল্যের উপর হয়। আর পূর্ব মূল্য বা বর্তমান মূল্যের ভিতর যদি শতকরা হয় তাহলে এটা পূর্ব মূল্যের উপর হয়। এগুলি হয়তো এখন হুটহাট করে আপনারা সবাই বুঝবেন না, আমি শুধু এইটুকু একটু বলে রাখি যে যখন শতকরায় লিখবেন, শতকরায় যখন অঙ্ক করবেন তখন যেমন এই অঙ্কটাতে বলা হচ্ছে যে পূর্ব মূল্য 2, বর্তমান মূল্য 3x, তাহলে এখান থেকে বর্তমান মূল্য বৃদ্ধি পেয়েছে x। এখন কতর উপর বৃদ্ধি পেয়েছে, এই কতর উপর মানে কি, পূর্বে ছিল আমার কত 2x, পূর্বে ছিল আমার কত 2x, তার মানে 2x এর উপর বৃদ্ধি পেয়েছে আমার x পরিমাণ। এই কথাটাই বলেছি যে পূর্ব মূল্য বর্তমান মূল্য যদি থাকে, বৃদ্ধি বা হ্রাস যদি থাকে, তাহলে এই যে পূর্ব মূল্যটা নিচে থাকবে। কথাটা ক্লিয়ার? আর যদি লাভ ক্ষতি থাকে শতকরা হার বের করার জন্য, সেক্ষেত্রে ক্রয় মূল্যটা নিচে থাকবে। যেমন আমার যদি বলা হতো যে 2x ক্রয় মূল্য, 3x মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 2:3, তাহলে শতকরা কত লাভ হলো, তাহলে আমি যেটা করতাম যে ক্রয় মূল্যটা আমার নিচে থাকতো, যে ক্রয় মূল্য কত এত, অর্থাৎ আগেরটা সবসময় নিচে থাকবে, কারণ আগেরটার উপর নির্ভর করে পরবর্তীতে বাড়বে অথবা হ্রাস পাবে। এটা লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা যেহেতু আগে থাকে এই কারণে সেটা নিচে থাকে। পূর্ব বর্তমান মূল্যের ভিতর যেহেতু মানে পূর্ব মূল্যটা আগে থাকে এই জন্য এটা নিচে থাকে। এইটুকু একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। হ্যাঁ, ওকে। তাহলে এবার লক্ষ্য করুন, আমাদের এখানে বৃদ্ধি যেহেতু বলছে, তারপরে আপনারা এটা লিখে ফেলেন যে পূর্ব মূল্য 2x ছিল আর এখানে বৃদ্ধি পেয়েছে x, তাহলে যত বৃদ্ধি পেয়েছে সেটা উপরে নিতে হবে। তাহলে একটা ভগ্নাংশ চলে আসলো যে 2x এ বৃদ্ধি পেল কত x। যে কোনো ভগ্নাংশকে সরাসরি 100 দ্বারা গুণ করলে সেটা শতকরায় রূপান্তর হয়। আমি আবারও বলছি, যে কোনো ভগ্নাংশকে, সেটি দশমিক ভগ্নাংশ হোক অথবা আমার সাধারণ ভগ্নাংশ হোক, সেক্ষেত্রে 100 গুণ করলে সেটি শতকরায় রূপান্তর হয়। তাহলে আমাদের এটি এক্স আর এক্স যদি কাটা যায়, এটা কাটলে আমাদের 50% হবে। ওকে, এই হচ্ছে মূলত আমাদের উত্তর। এই রিলেটেড আপনি আরও কিছু প্রবলেম পাবেন। দেখা যাচ্ছে যে এখানে 148 বলেছে, যদি সেলফোনের পূর্বের কল রেট বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমানের কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে। এটা 13তম প্রভাষক নিবন্ধনে আসছিল, বুঝতেই পেরেছেন। তাহলে পূর্বের কল রেটটা হচ্ছে আমার 5x, তাহলে এটা যদি 5x হয় তাহলে মানে পরে হয়েছিল 3x, তাহলে হ্রাস পেয়েছে 2x। ওকে, যত হ্রাস অথবা বৃদ্ধি অথবা যত লাভ অথবা ক্ষতি হবে সেটা সবসময় উপরে থাকবে। আমি আবারও বলছি যে শতকরার লাভ ক্ষতির হার অথবা হ্রাস অথবা বৃদ্ধির হার যদি বের করতে চান, তার আগে লাভ অথবা ক্ষতি, হ্রাস অথবা বৃদ্ধি সবসময় উপরে বসাতে হবে। আমি আবারও বলছি যে আপনি যদি একটা শতকরা হার বের করবেন, সেটা যদি হ্রাস অথবা বৃদ্ধির হার বের করেন তাহলে উপরে হ্রাস অথবা বৃদ্ধির পরিমাণ আগে লিখতে হবে। যদি লাভ অথবা ক্ষতির হার বের করেন তাহলে উপরে সরাসরি লাভ অথবা ক্ষতিটা আগে বসাতে হবে, আর নিচে বসবে পূর্ব মূল্য অথবা ক্রয় মূল্য। ওকে,
এবারও আপনি সরাসরি 100 গুণ করেন, 100 গুণ করেন, এক্স এক্স কাটা যাবে, এখানে 5 100, তার মানে আপনার হচ্ছে কত, 40%। ওকে, আমার মনে হয় যে এখানের অঙ্কগুলিও আপনাদের একটু ট্রাই করা উচিত। হ্যাঁ, এখানে অঙ্কগুলি একটু ট্রাই করেন, কারণ আপনারা চেষ্টা না করলে গাণিতিক চিন্তন যে প্রক্রিয়াটা, এটা কিন্তু মানে শক্তিশালী হবে না। আর শক্তিশালী না হলে দেখা যাচ্ছে আলটিমেট আপনারা যতই গণিত করেন তাতে কোনো খুব একটা লাভ হবে না। তাহলে আপনারা 153 পর্যন্ত অঙ্ক করেন। 153 অঙ্কটা করেন। আর অনুপাত সমানুপাতের লাস্ট ক্লাসটি ডিলিট করা হয় নাই, আপনাদেরকে বলে রাখছি। লাস্ট ক্লাসটা আমি ইচ্ছে করেই ডিলিট করে নিই, আপনারা গ্রুপেই পাবেন, একটু সার্চ দেন, সার্চ দিলেই পাবেন। হ্যাঁ, আপনারা মিডিয়া অপশনে যাবেন, মিডিয়া অপশনের ভিতর দেখবেন যে ওখানে ভিডিও আছে। হ্যাঁ, ভিডিওতে দেখবেন যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো ওখান থেকে সবাই দয়া করে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমি বয়সের অঙ্কে যেতে চাচ্ছি। বয়সের অঙ্কে একটু বয়সের অঙ্কে চলে যাব। বয়সের অঙ্কগুলি বেশ ইম্পর্টেন্ট, আমরা আজকে যতটুকু করতে পারি। হ্যাঁ, তারপর আজকের ক্লাসটি রেখে যাব, তারপরে ইনশাল্লাহ আরও টুকটাক যেগুলি বাকি থাকবে এগুলি আমি গ্রুপে পোস্ট দেব, পোস্টে আপনারা নাম্বারগুলি জানিয়ে দেবেন। ওই কটা নাম্বারের বাইরে আমি সলভ করব না, পরবর্তী ক্লাসের সাথে ওই কটা আমি সলভ করে দেব। ওকে, আমি আবারও বলছি, আপনারা অঙ্ক করার পর যে কটা সমস্যা হবে ওটা আমার পোস্টে, যে পোস্টে জানতে চাবো সেখানে আপনারা লিখে দেবেন। ওকে, এবার আমরা বয়স সম্পর্কিত অনুপাতের সমস্যাগুলি নিয়ে একটু কথা বলবো। বয়স সম্পর্কিত এখানে দেখুন, আমরা এখানে অঙ্কগুলি অধিকাংশ অঙ্কই করব, কারণ হচ্ছে তাতে করে আমাদের চিন্তার ধাপগুলি মানে বিকশিত হবে। 154 নম্বর, এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত। পিতা পুত্র, এটা হচ্ছে 11:4। পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? এখন দেখেন, পুত্রের যে বয়সটা এটা 16 বলেছে, তার মানে এই যে এটা হচ্ছে 16, তাহলে পিতার বয়সটা কত হবে এটা জানতে চেয়েছে। এটি আমাদের প্রথম ক্লাসের প্রবলেম। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে এই যে আগে ছিল 4 ভাগ, পুত্র ছিল এত, সেটা হয়ে গিয়েছে 4 গুণ, সেটা হয়ে গেছে কত, 4 গুণ, 4 4 16 হয়েছে। তার মানে কি পিতাও সমান হারেই বৃদ্ধি পাবে, তার মানে এটাও 4 গুণ হলে কত হবে, আমাদের সরাসরি হয়ে যাচ্ছে 44। এটাই উত্তর, এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আসুন নেক্সট। নেক্সট 155, পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 68, এটা হচ্ছে পিতা, তারপর হচ্ছে পুত্র, পুত্র হচ্ছে 68 আর পুত্র হচ্ছে সরাসরি 20। এখন আপনার কাছে জানতে চেয়েছে যে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। এখন 4 বছর পূর্বে, এখন আপনারা বলেন তো এই বয়সটা কখন দেওয়া আছে, বর্তমান বয়স। দেখেন এখানে বর্তমান বয়স উল্লেখ করা আছে, কি আছে, বর্তমান বয়স। তাহলে 4 বছর পূর্বে যদি আমি চলে যাই তাহলে আমাকে 4 মাইনাস করতে হবে, তাহলে তখন পিতার বয়স 64 ছিল, আর তখন পুত্রের বয়স ছিল আমার কত, 16। ওকে, তাহলে 16 যদি হয় তাহলে এখন ওই সময় পিতা পুত্রের অনুপাত চেয়েছে। এটা হচ্ছে পূর্বের 4 বছর পূর্বের বয়স, পিতার ছিল 64, পুত্রের ছিল 16। 4 বছর পূর্বে, তার মানে এটা হচ্ছে পিতার পূর্বে, আর অনুপাতটা চেয়েছে 4 বছর পূর্বের। এই কারণে
যদি 4 বছর পূর্বের অনুপাত চায় তাহলে আমাকে 4 বছর পূর্বে চলে যেতে হবে, অর্থাৎ 4 বছর পূর্বে পিতার বয়স এবং পুত্রের বয়সটাকে আমাকে বের করে নিতে হবে। এখন এই 4 বছর পূর্বে আমি বের হয়ে আসলাম যে এখানে পিতা পুত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা 64 আর একটা হচ্ছে 16। এখন অনুপাত ছোট করতে হবে, ছোট করলে এটা দিয়ে আমার 4 16 দিয়ে 4 16 আর হচ্ছে 1, তার মানে এই হচ্ছে আমাদের অনুপাত, যেখানে আমাদের 4:1। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আপনারা একটু দ্রুত কমেন্টে লিখুন যে বুঝতে পেরেছেন কিনা। পিতা পুত্রের সমস্যাগুলি যেহেতু জটিল, এই কারণে আমি সহজ অঙ্কগুলিও করাচ্ছি, যাতে করে চিন্তাগুলো আপনার মাঝে মানে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ডেভেলপ হয়। হ্যাঁ, সো যেগুলি পারবেন সেগুলিও করাচ্ছি, যেগুলি পারবেন না সেগুলিও করাবো ইনশাল্লাহ। ওকে, আর আরেকটা বিষয় বলি যে বয়সের অঙ্ক কিন্তু ম্যাথ টিউটরে একসাথে দেওয়া নেই। যেমন এখানে বয়সের অঙ্ক অনেকগুলি দেওয়া আছে, তারপর অ্যাভারেজ চ্যাপ্টারে, গড় চ্যাপ্টারে আপনার বয়সের অঙ্ক দেওয়া আছে, এবং এই দুটো চ্যাপ্টারের বাহিরে গিয়ে যে বয়সের অঙ্কগুলো সেগুলি বয়সের অধ্যায়ে দেওয়া আছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ বয়সের অঙ্কগুলি যদি আপনি পেতে চান তাহলে 3টা অধ্যায়ের কম্বিনেশন মিলে আপনি বয়সের অঙ্ক পাবেন। ওকে, দেখেন এর পরের যে অঙ্কটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60। এখন বলা হচ্ছে তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:3, অর্থাৎ পিতা 7, পুত্র হচ্ছে 3। এটি কিন্তু আমার বর্তমান বয়সের কথা বলছে। আপনি সবসময় অনুপাতে একটা জিনিস মনে রাখবেন যে বর্তমান অনুপাতটা কি বর্তমানের দেওয়া না অতীতে দেওয়া। আমার যে বয়সটা দেওয়া আছে সেটা বর্তমানে দেওয়া নাকি কয়েক বছর আগের দেওয়া নাকি কয়েক বছর পরের দেওয়া, অথবা অনুপাতের ক্ষেত্রেও অনুপাতটা কি আজকের বর্তমানের নাকি 4 বছর পরের নাকি 4 বছর পূর্বের। কথাটা ক্লিয়ার? এই বিষয়গুলি আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? তাতে করে দেখা যাচ্ছে যে আপনার অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। যেমন এই অঙ্কে দেখেন পিতা পুত্রের বয়সের সমষ্টি 60, এটি কিন্তু বর্তমানের দেওয়া, এবং যে অনুপাতটা এই অনুপাতটাও কিন্তু বর্তমানের দেওয়া। তার মানে আমি চাইলেই কিন্তু এখানে পিতার বয়সটা বের করে নিতে পারি, যেহেতু বয়সের সমষ্টিটাও বর্তমানের এবং অনুপাতটাও বর্তমানের। তার মানে এই ক্ষেত্রে আমি সরাসরি বয়সটাকে বের করে নিতে পারি। যেমন পিতার বয়স কত হবে, এই দুটোর যোগফল হচ্ছে আমাদের কত, 10, তাই না? তাহলে আমাদের পিতা হবে সরাসরি 60 ইন্টু 10-এর 7 ভাগ হচ্ছে পিতা, তাই কিনা? এগুলি আপনি বোঝার পর এত বিস্তারিত করার দরকার নেই। তাহলে পুত্র কত হবে? আমার পুত্র হবে একইভাবে কত, 3×7=21, সরি 3×6=18। ওকে, তাহলে এই যে আমি পিতা পেলাম, এটা কি পেলাম, বর্তমানের পিতা পেলাম এবং পুত্র পেলাম। এখন পিতা পুত্র কত পেলাম? পিতা পেলাম 42 আর পুত্র পেলাম 18, তাই কিনা? এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অঙ্কে কি চেয়েছে দেখেন, অঙ্কে একটু পরে বলা হচ্ছে 8 বছর পূর্বে, এটি কিন্তু আপনার বর্তমান। এই যে 42 18 কিন্তু এটা বর্তমান। হ্যাঁ, এখন এটা দেখেন পিতা পুত্র হচ্ছে এত। এখন আমরা অনুপাত আকারে না লিখবো না, যেহেতু অনুপাত থেকে বের হয়ে আসছে। আমাদের পিতা এত, হ্যাঁ, অথবা আমরা এইভাবে কমা দিয়েও যথাক্রমে রাখতে পারি, অথবা এইভাবে লিখি পিতা 42, পুত্র হচ্ছে আমাদের 18। ওকে, এখন আমাদের যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে 8 বছর পূর্বে
পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 8 বছর পূর্বে। তার মানে আমরা এই এই অঙ্কটা কিন্তু এর আগের অঙ্ক করছি এই জায়গা থেকে। তার মানে 8 বছর পূর্বে আমাকে চলে যেতে হবে, তাই কিনা? তাহলে 8 বছর পূর্বে যদি এখানে চলে যায়, এখানে হচ্ছে আমার কত? 34, এখানে হচ্ছে আমার 10। কথাটা ক্লিয়ার? এখন এই যে 8 বছর পূর্বের বয়স, আমি পিতাটাও পেয়ে গেলাম, আমি পুত্রেটাও পেয়ে গেলাম। এখন তাহলে এটার 8 বছর পূর্বে তাদের অনুপাতটা কত ছিল? তাহলে এটা তো আমার 8 বছর পূর্বের, এটা 8 বছর পূর্বের, 8 বছর পূর্বের। তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে, আমরা যদি ছোট করি তাহলে এটা অনুপাত হয়ে যাবে যে 34:10। তাহলে এখানে 17 দুগুণে 34 আর 5 দুগুণে 10। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক, অর্থাৎ উত্তর হচ্ছে খ। বলেন বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান। হ্যাঁ, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে এবার আমরা পরের অঙ্কটা আপনারা পারবেন, ওটা হোমওয়ার্ক দিলাম, আপনারা একটু চেষ্টা করবেন, হয়ে যাবে। এবার দেখেন 158 নম্বর অঙ্কটা, 158 নম্বর অঙ্কটা দেখেন। 158 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে, এখানে আপনাদের একটা গ্রাফ বুঝতে হবে। গ্রাফটা হচ্ছে এরকম, এটা আপনাদের অঙ্ক বুঝতে সাহায্য করবে। ধরেন এটা পূর্বে, এটা হচ্ছে পরে। এই টাইপের অঙ্ক প্রায় সময় থাকতে পারে যে আপনি যদি এই জায়গা থেকে বর্তমানে আসার প্রয়োজন হতে পারে, অথবা দেখা যাচ্ছে এখানে দুটোই ঘটনা ঘটতে পারে। ধরেন কি কি ঘটতে পারে আমি একটু শুরুতে একটু কথা বলে নিই, তাহলে এই টাইপের অঙ্ক করতে আপনাদের সুবিধা হবে। প্রথমত হচ্ছে, ধরেন আপনার সমস্ত তথ্যগুলি পূর্বে দেওয়া। ধরেন 4 বছর পূর্বে, আমি ধরে নিলাম 4 বছর পূর্বে। 4 বছর পূর্বে ধরেন আপনার পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া, অথবা পিতা মাতার বয়সের সমষ্টি দেওয়া। তাহলে সব তথ্য যদি পূর্বে থাকে, আপনি বর্তমান থেকে পূর্বে যেতে হবে। তখন বর্তমান থেকে পূর্বে যদি যেতে চান, তাহলে বর্তমান থেকে পূর্বে যেতে গেলে বিয়োগ করে যেতে হবে। আমি বলছি যে বর্তমান, ধরেন এখানে বর্তমানে x হলে, তাহলে পূর্বে হবে x+4। ক্লিয়ার? আবার যদি কখনো ধরেন সমস্ত তথ্যগুলি পরের দেওয়া, এমন প্রয়োজন হলো যে বর্তমানের তথ্যটা আপনাকে পরে আনতে হবে, তাহলে পরে ধরেন এখানে 5 বছর। তাহলে এই বর্তমান থেকে পরে আসতে গেলে আপনাকে কি করতে হবে? 5 যোগ করতে হবে। ওকে, এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এইগুলি মানে আমি বলছি না হুবু এভাবে আইডিয়া আসবে, কিন্তু এই যে আগে পরে আইডিয়াটা আপনার প্রায় দরকার হবে। এখন ধরেন আমি এখানেই বললাম যে 4 বছর পূর্বে আমার বয়স ছিল ধরেন 28। 4 বছর পূর্বে আমার বয়স ছিল 28। এখন ধরেন আমাকে বলা হলো যে 5 বছর পরে, 5 বছর পরে আমার বয়সটা কত হবে? যে
বর্তমানে আমার বয়সটা বলা নাই, শুধু বলা হলো যে বর্তমান থেকে 4 বছর পূর্বে আমার বয়স ছিল 28। তাহলে 5 বছর পর আমার বয়সটা কত হবে? তাহলে আমি কি করব? এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে হবে। দেখেন, এখান থেকে যখন এদিকে গেলাম তখন কিন্তু আমাকে বিয়োগ করতে হচ্ছে, কিন্তু এখান থেকে যখন এদিকে আসব তখন কিন্তু আমাকে যোগ করতে হবে। এই যে 28 4 বছর পরে, তার মানে আমাকে 4 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 32। এই 32টা হচ্ছে কিন্তু আমার বর্তমানের বয়স। 32 হচ্ছে আমার বর্তমানের বয়স। আবার আমাকে বলছে যে 5 বছর পরে কত হবে, তার মানে এখানে আরো 5 বছর যুক্ত করবো, যেহেতু আমার এই 5 বছর পরে চেয়েছে। তাহলে 5 বছর পরে আমার বয়স হবে 37। আমার বয়স হবে 37। এখন যদি প্রশ্নে এভাবে বলা হতো যে 5 বছর পরে কয়ের বয়স 37 হলে 4 বছর পূর্বে কয়ের বয়স কত হবে, তাহলে আমাকে এই 37 থেকে এই 28-এ আসতে হবে। কিভাবে আসব? এই যে বর্তমানকে আগে বেসমেন্ট ধরতে হবে। বর্তমান থেকে 5 বছর পর আমার বয়স 37, তাহলে 5 বছর পূর্বে 5 যদি বাদ দেই, তাহলে এই 5 বাদ দেওয়ার ফলে আমি বর্তমানে আসলাম। মানে আপনার বর্তমানকে একটা মাঝখানে স্টেশন হিসেবে চিন্তা করতে হবে, যে এখানে আসবেন, তারপর পূর্বে যাবেন, অথবা তারপর পরে যাবেন। মানে এই বর্তমানটা বেসমেন্ট, মানে এই বয়সের অঙ্কে বর্তমান আইডিয়াগুলি খুবই 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 দরকার। হ্যাঁ, এখন দেখেন, তাহলে আপনাকে বলছি কি 5 বছর পরে আমার বয়স হচ্ছে 37, তাহলে 4 বছর পূর্বে আমার বয়স কত? তাহলে 5 বছর পরে যদি 37 হয়, এখান থেকে 5 বাদ দিলে আমার বয়স হচ্ছে 32। এখন এটা আসলো বর্তমান। এখন এরও 4 বছর পূর্বে, তার মানে 4 বাদ, তাহলে হচ্ছে 28। এইটুকু বেসিক আইডিয়া বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত কমেন্টে জানান। তাহলে 158 নম্বর অঙ্কটা দেখেন। 158 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে, এখানে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ছিল। 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে মানে কি বর্তমান থেকে 3 বছর পূর্বে। এখন বলা হচ্ছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বর্তমান থেকে 3 বছর পূর্বে, মানে বর্তমান হচ্ছে তাদের, সরি, 3 বছর পূর্বে তাদের বয়স ছিল, মা এবং মেয়ে যদি চিন্তা করেন 3 বছর পূর্বে, তার মানে বর্তমান থেকে 3 বছর পূর্বেই তাদের বয়স ছিল কত? একজনের ছিল 27, আর একজনের বয়স ছিল 2। তাহলে 3 বছর পূর্বে 3 বছর যদি আমি যোগ করি, তাহলে এই বয়সটা আমার কি বলে 30 এবং 5, মা মেয়ের এই বয়স পরের বয়স, অতীতের বয়স না বর্তমানের বয়স? দ্রুত একটু কমেন্টে যান যে এটা কি, কোন বয়স, পূর্বে, পরে না বর্তমানের? 30 এবং 5 বছর, এটি কি বের হলো, বর্তমানের, পূর্বের নাকি অতীতের? দ্রুত কমেন্টে জানান। ইয়েস, বর্তমানের। এখন তারপর আপনাকে বলা হচ্ছে যে 5 বছর পর, তার মানে কি আমাকে আরো 5 বছর পরে যেতে হবে। তাহলে 35, এখানে 5, কত? 10। এই জায়গায় গিয়ে আমরা মামের একদম
5 বছর পরের বয়স পেয়ে গেলাম। ওকে, এবার তাহলে আমাকে চেয়েছে এদের বয়স পেলাম, এখন তাদের বয়সের অনুপাত কত। তাদের বয়সের অনুপাত যদি আমি বের করতে চাই, 5 7 35, 5 2 10। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। নেক্সট, এবার 159 159 159 159 নম্বর অঙ্কটা দেখেন। আমি একটু বয়সের অঙ্ক নিয়ে অনেকে আমাকে বলেছেন যে ভাই বয়সের অঙ্ক মানে আমাদের অনেক সমস্যা করে, এই কারণে আমি একটু সময় নিয়ে অঙ্কগুলো এগোচ্ছি। হ্যাঁ, ওকে। এবার 159 নম্বর বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স। দেখেন, পিতা পুত্র এদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে, দেখেন, 7:2। ওকে, পিতার বর্তমান বয়স 42 বছর। এখন দেখেন, এই অনুপাতটা দেওয়া হচ্ছে বর্তমানের, আর পিতার যে বয়স 42 এটিও কিন্তু বর্তমানের। তাহলে বর্তমান থেকে আমরা পুত্রের বয়সটা বের করে নিতে পারি। তাহলে বর্তমানের যদি পিতার 42 বছর হয়, এটা কয় গুণ? 6 7 42। তাহলে পুত্রের বয়সটা কত গুণ হবে? 6 গুণ। তাহলে 6 2 12। এটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স। এটা হচ্ছে বর্তমান বয়স। ওকে, এবার আমার কাছে যেটা জানতে চেয়েছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তাহলে এটা যদি বর্তমান বয়স হয় পুত্রের 12, তাহলে 10 বছর পূর্বের, তার মানে 10 বছর পূর্বে আমার 10 বিয়োগ করতে হবে, তার মানে তখন তার বয়স ছিল 2 বছর। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন। ওকে, আমার মনে হয় যে এখানে দেখেন তারপরের যে অঙ্কটা 160 নাম্বার, 160 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। এখানে খুব সহজেই বলা আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 54 বছর, অনুপাত 7:2। তার মানে এখানে বয়সটা এবং অনুপাত দুটোই বর্তমানের। তার মানে আপনি এখান থেকে পিতা পুত্রের বয়সের সমষ্টি থেকে পিতা এবং পুত্রের বয়সটা বের করে নেবেন। তারপর যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 10 বছর পর, তাহলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে তাদের যে বয়সটা বের হবে এর সাথে 10 যোগ করে দিবেন, যোগ করে দিয়ে অনুপাতটা বের করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে 161 নাম্বারটাও আপনারা পারবেন। একটু ট্রাই করতে হবে, একটু ট্রাই না করলে আবার সব অঙ্ক করিয়ে দিলে আপনাদের চিন্তা করার জায়গা থাকবে না। ওকে, তাহলে আপনারা একইভাবে 162 নাম্বারও আপনারা পারবেন।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40, 10 বছর পর ও 5 বছর, ও না, এটা আমি একটু করিয়ে দিচ্ছি। এটা আমি একটু করিয়ে দিচ্ছি। 162 নম্বরটা দেখেন, 162 নম্বরটা দেখেন। ওকে, একশত 62 নম্বরটা দেখেন। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। পিতা ও পুত্রের বয়সের 162 নাম্বার। পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা পুত্র বয়সের সমষ্টি হচ্ছে 40। ওকে, এখন 10 বছর পর ও 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? এখন এই যে 10 বছর পূর্বে এবং 10 বছর পরে তাদের বয়সের, 5 বছর পূর্বে, 10 বছর পরে 5 বছর, এখন পিতা পুত্রের যে বয়সের সমষ্টিটা, এটা যদি 10 বছর পরে হয়, তাহলে 10 বছর পর যদি হয়, তাহলে এটা হবে 40 যোগ 10, 50 বছর, 50। আর যদি এটি 5 বছর পূর্বে হয়, 5 বছর যদি পূর্বে হয়, তাহলে 40 মাইনাস 5, তাহলে কত হচ্ছে আমার? 35। ওকে, এবার বলছে যে এই দুটোর অনুপাত কত? সরি, এখানে একটুখানি আমাদের আইডিয়াতে ঝামেলা আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। আমরা কিন্তু এখানে পিতা কত পুত্র কত এটা কিন্তু আমরা জানি না। আমরা পিতা পুত্র আমরা কিন্তু জানি না কার বয়স কত। এখন এখানে যদি আমরা 10 বছর পরের কথা বলা হচ্ছে, 10 বছর পরে ধরেন আমরা এই অঙ্কের বাহিরে যদি একটু চিন্তা করি, যে সাপোজ ধরেন পিতার বয়স হচ্ছে 25, পুত্রের বয়স হচ্ছে 10। আমরা যদি 5 বছর ধরেন 4 বছর পরে হিসাব করি, তাহলে পুত্রের 4 বছর বেড়ে যাবে, পিতার 4 বছর বেড়ে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে এটি হচ্ছে কত? 29, এখানে হচ্ছে 14। তার মানে এখানে টোটাল বয়স আসতেছে কত? 30, 30, 40, 43। অর্থাৎ পিতা পুত্রের 4 বছর পর তাদের সমষ্টি হবে কত? 43। এখন আপনি এই ক্ষেত্রেও যে কাজটা করতে হবে, আপনারা যদি 4 বছর পূর্বের বয়সের সমষ্টিটা দেখেন, তাহলে আসতেছে কত? 35। এখন 35-এর সাথে আপনি কিন্তু শুধু একটা 4 যোগ করলে হবে না, কারণ এখানে যোগ করতে হবে পিতার সাথেও 4 বৃদ্ধি পেয়েছে, পুত্রের সাথেও 4 বৃদ্ধি পেয়েছে, তার মানে আরো একটা 4 যোগ করতে হবে। কথাটা ক্লিয়ার? তবেই দেখা যাচ্ছে যে আমাদের এখানে টোটাল হবে 43। কথাটা ক্লিয়ার? তার মানে আপনি যখন পিতা পুত্রের বয়স সামনের দিকে আগান অথবা পিছনের দিকে যান, যেখানেই করেন, সেখানে পিতা পুত্রের সমষ্টি থাকলে বৃদ্ধি করতে হলে পিতা এবং পুত্র দুটোই বৃদ্ধি করতে হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমি আবারও বলছি যে ধরেন আমি ধরে নিচ্ছি পিতার বয়স 25, পুত্রের বয়স 10, তাহলে 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে পিতার 4 বছর বাড়বে, পুত্রের 4 বছর বাড়বে, তার মানে 4 বছর পর পিতার বয়স এত, পুত্রের বয়স এত, তাহলে এই দুটো যোগফল হচ্ছে 43।
এখন যদি আপনি সরাসরি ধরেন আপনার সমষ্টিতে দেওয়া আছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 35, তাহলে 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এখানে শুধু একটা 4 যোগ করলে হবে না, আমাকে দুটো 4 যোগ করতে হবে, কারণ একটা পিতার আর একটা পুত্রের, তবেই আমাদের 43 আসবে। ওকে, আমরা এটাকে এভাবে করতে পারি 4 দুগুণে 8, অর্থাৎ 4কে 2 বার নিতে হবে। কথাটা ক্লিয়ার? এখানেও ঠিক এই ঘটনাটাই ঘটছে যে আমাদের পিতা প্লাস পুত্র, এখানে দেখা যায় 4 বছর পূর্বে, এখানে 10 বছর পরে, 10 বছর পর, এই 10 বছর পরের ক্ষেত্রে আমার যেটা হবে যে এখানে আমাকে যোগ করতে হবে, তাহলে এখানে কত হবে আমার 20 আর 40 কত 60, 10 বছর পর আমার হবে এত। এরপর আমাকে বলছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে আমরা যদি হিসাব করি তাহলে 40 থেকে আমাকে বাদ দিতে হবে 5-এর দ্বিগুণ, কারণ পিতারটাও বাদ দিতে হবে, পুত্রেরটাও বাদ দিতে হবে। তাহলে 5 দ্বিগুণ হচ্ছে কত 10, 30 থেকে 10 গেলে কত 40 থেকে 10 গেলে 30। এখন বলছে এই দুটোর অনুপাত কত, অর্থাৎ 10 বছর পর এবং 10 বছর পূর্বের এই দুটোর অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে সমান সমান 2:1। বলেন বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত একটু কমেন্টে জানান। মনিরুজ্জামান খান বলেছেন 2 দিয়ে গুণ করা হচ্ছে কেন? আপনি 2 দিয়ে গুণ না করে 10 যোগ 10 এইভাবে যোগ করতে পারেন, আপনি এভাবেও পারেন। এখানে 5 দিয়ে 2 গুণ না করে 5 যোগ 5, এটা যে কথা এটা একই কথা। 10 যোগ 10 যে কথা আমার কে 10 দুগুণে 20, একই কথা। আমি আরেকবার বলছি যে 10 বছর পর আপনি যদি প্র্যাকটিক্যালি আইডিয়াটা ভাবেন, টোটালি যদি প্র্যাকটিক্যালি আইডিয়াটা ভাবেন যে এখানে পিতার বয়সও আছে, পুত্রের বয়সও আছে, তাহলে বাড়লে পিতারও 10 বছর বাড়বে, আমার পুত্রেরও 10 বছর বাড়বে, তার মানে কত 60 হবে। অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি যে যোগ 10 বছর পর, এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি 60। একটা বিষয়, এখন দেখা যায় 5 বছর পূর্বে পিতারও 5 বছর কমে যাবে, কারণ বয়স তো দুইজনের জায়গা থেকেই কমবে, পুত্রের 5 বছর কমবে, তাহলে আমার কত হচ্ছে 30। এটিকে আমরা শর্টকাটে লিখতে পারি 40 মাইনাস 5 ইন্টু 2, অর্থাৎ 40 মাইনাস 10, 30। এখন আপনি যেটা প্রেফার করেন, কথা বুঝতে পারছেন কিনা? এবার আপনাদের অনেকে বলতেছেন ক্লাস দীর্ঘ টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু কমেন্টে বলেন তো আজকে এই পর্যন্ত রেখে দেবো কিনা, আমাদের একটা ক্লাস লেগে যাবে, আসলে এখানে হিউজ পরিমাণ অঙ্ক। হুম, একটু দ্রুত কমেন্টে জানান, আপনারা চাইলে আজকে রেখে দেবো, আবার নেক্সট ক্লাসে নিয়ে কথা বলবো। ওকে, যেগুলি বাকি আছে সেগুলি তো আর আজকে আলোচনার সুযোগ হবে না, আমরা নেক্সটে আলোচনা করব। আমি আপাতত বলছি যে আজকে রেখে দিব কিনা। ঠিক আছে, আমরা আর কষ্ট করে আগাই না, আজকে এখানেই রেখে দেই। আহ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ এখানে অনুপাত যেটা হচ্ছে, এখানে দেখেন ভাষাটা কি বলছে
যে 10 বছর পরে এবং 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত। তার মানে 10 বছর পূর্বে 60 এবং 5 বছর পরে হচ্ছে মানে 10 বছর পরে হচ্ছে 60, 5 বছর পূর্বে হচ্ছে 30। তাহলে আমার কত হচ্ছে 2:1। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।